2024 সালে ভারতীয় পার্লামেন্টে বিজেপি সরকার গঠন করছে বটে, কিন্তু তাদের সেটা করতে হয়েছে জোটের মাধ্যমে। একক সংখ্যাগরিষ্ঠতা বিজেপি পায় নাই। এইখানে পশ্চিমবঙ্গ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ পশ্চিমবঙ্গে 42টা লোকসভা আসন। তারা একবার এই রাজ্যে ঢুকতে পারলে এরপরের লোকসভা নির্বাচনের বহু হিসাব নিকাশ তারা বদলায় দিতে পারবে। অর্থাৎ মোদি তৃতীয়বারের মতো ক্ষমতায় বসবে কি বসবে না, প্রশ্নটার সঙ্গে আসলে পশ্চিমবঙ্গ নিবিড়ভাবে বা গভীরভাবে জড়িত। দ্বিতীয় প্রশ্নটা বাংলাদেশের। পশ্চিমবঙ্গের এই নির্বাচনে বাংলাদেশ খুবই প্রধান একটা ইস্যু। বিজেপি বলে ঘুষপিটিয়া নামক একটা ওয়ার্ড, অর্থাৎ অনুপ্রবেশকারী, বাংলাদেশ থেকে আসা মানুষ। এই ঘুষপিটিয়া শব্দ দিয়ে বিজেপি হিন্দু ভোট সংহত করতে চাইতেছে বা তাদের দিকে নিয়ে যেতে চাইতেছে। তাছাড়াও 1996 সালের গঙ্গা পানি বন্টন চুক্তি এই বছরের ডিসেম্বরে শেষ হইতেছে। তিস্তার চুক্তি 2011 সাল থেকে এক প্রকার ঝুইলা আছে ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গে। এই নির্বাচনের ফলাফল ঠিক করবে এই চুক্তিগুলোর আসলে ভাগ্য কোন দিকে যাবে। মমতা ব্যানার্জি কি বাংলাদেশের বন্ধু হিসাবে হাজির হবেন, নাকি কোট আনকোট বাংলাদেশে অনুপ্রবেশকারীদের নিয়ে রাজনীতি করা বিজেপির সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের সম্পর্কটা বেশি উষ্ণ? আমার আলাপের তৃতীয় প্রশ্ন, এই নির্বাচনের আগে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে 91 লাখ ভোটারের নাম তালিকা থেকে বাদ দিছিল। রাজ্যের মোট ইলেকটোরেট কমছে প্রায় 12%। ভারতের নির্বাচনী ইতিহাসে কখনো এই ধরনের ঘটনা ঘটে নাই। কিন্তু মজার ব্যাপার হইল, 91 লাখ মানুষের নাম বাদ দেওয়ার পরেও এবারের পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রথম দফার ভোট টার্ন আউট হয়েছে প্রায় 92%। স্বাধীনতার পর থেকে পশ্চিমবঙ্গে সর্বোচ্চ। এইটা কিসের ইঙ্গিত? মানুষ কি ভোটার তালিকা সংশোধনের বিরুদ্ধে দাঁড়াইল, অর্থাৎ মমতা ব্যানার্জির পক্ষে? স্যাড বাট ট্রু, আমি সাদ রহমান। আজকে আমার আলাপের বিষয় মূলত এই প্রশ্নগুলি। পশ্চিমবঙ্গে গত 3 দশকে 3টা বড় রাজনৈতিক পরিবর্তন ঘটছে। প্রতিটা পরিবর্তনই এমন আমূল যে পৃথিবীর যে কোনো গণতন্ত্রে এইরকম বিরল। এই একটা 1996 সাল থেকে 2001 সালের মধ্যবর্তী এই সময়, যেখানে কংগ্রেসের কাছে ভোট ছিল প্রায় 40%, একটা নির্বাচনে সেটা নেমে গেল 8%। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে সইরা 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করলেন। শূন্য থেকে তিনি এক লাফে 31% পৌঁছায় গেছিলেন। দ্বিতীয় ধাপটা 2001 থেকে 2016 সাল পর্যন্ত এই সময়। এবার ধরা খাইল বামরা। 34 বছর শাসন করা সিপিএমের 49% ভোট নাইমা আসলো 27%। মমতার তৃণমূল উঠল 45%। 11 সালে আইসা 34 বছরের বাম শাসনের পতন হইল বা শেষ হইল। তৃতীয় ধাপ 2016 থেকে 2021 সাল পর্যন্ত বামরা আর কংগ্রেস মিল্লা প্রায় 40% ভোট তাদের কাছে ছিল, সেইটা নাইমা আসলো 10%। আর বিজেপি প্রায় 0 থেকে 38% উঠল। এই 3টা পরিবর্তনের মধ্যে একটা প্যাটার্ন আছে। প্যাটার্নটা হইল প্রতিবারই একটা বড় শক্তি দুর্বল হইতেছে, সেই শূন্যতা পূরণ করতেছে একটা নতুন উদীয়মান শক্তি। ফলে বিজেপি অনেক বছর ধরেই পশ্চিমবঙ্গে একটা উদীয়মান নতুন শক্তি হিসাবে যে হাজির আছে, সেটা আমাদের মাথায় রাখা দরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সবচেয়ে বড় শক্তি এবং সবচেয়ে বড় দুর্বলতা দুইটাই এক জায়গায়, এবং সেইটা মমতা ব্যানার্জি নিজে। মমতার সবচেয়ে বড় শক্তি তার নারী ভোট। পশ্চিমবঙ্গে মহিলা ভোটারদের টার্ন আউট 82%, যারা সারা ভারতে সর্বোচ্চ। তুলনায় গুজরাট বা উত্তরপ্রদেশে সেইটা 62%। মহিলা ভোটারদের মধ্যে তৃণমূলের লিড বিজেপির চেয়ে 10% বেশি, যেখানে পুরুষ ভোটারদের এই লিড মাত্র 4%। মমতার কিছু কাজ নারী ভোটারদেরকে তার কাছে নিয়ে আসছে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার, মাসে 1500 টাকা কইরা সরাসরি মহিলাদের হাতে দেওয়া। এইটা প্রায় 2,40,00,000 পরিবারে পৌঁছাইছে। এই স্কিমটা মূলত তৃণমূলের সবচেয়ে বড় রাজনৈতিক হাতিয়ার। আর দুর্বলতা যদি আমরা বলি, 15 বছরে মমতা ব্যানার্জি কর্মসংস্থান বা বেকারত্বের সমস্যার সমাধান করতে পারেন নাই। তাছাড়া তৃণমূলের আরেকটা বড় কাঠামোগত দুর্বলতাও হইল মমতার বাইরে তার দলে বড় কোনো মুখ নাই। একটাই মুখ সেইটা, এবং একটাই দল, সেটা মমতা ব্যানার্জি। আর বিজেপির প্রসঙ্গে যদি বলি, বিজেপি 1998 সালে ভারতে প্রথমবার ক্ষমতায় আসলো, কিন্তু পশ্চিমবঙ্গে কখনোই তাদের অবস্থান ভালো ছিল না, তখন তো নগণ্য ছিল। 2016 সালে আইসা তাদের রাজ্যে শেয়ার ছিল মাত্র 10%। 2019 সালে তারা 18টা লোকসভা ভোট পাইল। 2021 সালে বিধানসভায় সেটা আরও বাড়ল। প্রথমত এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বামদের ভাঙন। 34 বছরের বাম শাসনে আরএসএসের প্রচুর শাখা প্রশাখা পশ্চিমবঙ্গে চুপচাপ কাজ করছে। 2011 সালের পর বামদের ক্যাডার, সংগঠন, মাঠ পর্যায়ের কর্মী তারা অনেকেই বিজেপিতে গেছে। বিজেপি মূলত বামদের শূন্যতা দখল করছে, এটা আমরা খুব ক্লিয়ারলি বলতে পারি। দ্বিতীয়ত, বিজেপির শক্তির জায়গা মতুয়া সম্প্রদায়কে তারা কাছে টানছে। বাংলাদেশ থেকে আসা হিন্দু শরণার্থীর বংশধরী মানুষেরা পশ্চিমবঙ্গ তাদের ভোটার সংখ্যা বাড়াইছে প্রায় 30 লাখ, এবং সেটা বিজেপির কাছে গেছে আমরা বলতে পারি। নাগরিকত্ব সংশোধনী আইন ইত্যাদি করার মধ্যে দিয়ে
এই মতুয়াদেরকে তারা আসলে বিজেপি এক ধরনের নাগরিকত্বের প্রতিশ্রুতি দিছে। তৃতীয়ত হিন্দু মেরুকরণের কৌশল, যেটা বিজেপির প্রধান কৌশল আমরা বলতে পারি। রামনবমী, হনুমান জয়ন্তীর মিছিল ইত্যাদি বিষয়াশয় দিয়ে তারা হিন্দু ভোট একত্রিত করার চেষ্টা করছে। কিন্তু এখানে একটা সমস্যা যেটা বিশেষভাবে পশ্চিমবঙ্গে ঘটছে, সেটা হচ্ছে তাদের জয় শ্রীরাম স্লোগানটা পশ্চিমবাংলায় সেভাবে কাজ করে নাই। কারণ বাঙালি হিন্দু রামের যে সম্পর্ক বাঙালির সঙ্গে, সেটা আসলে সেইভাবে কাজ করে না। ফলে বিজেপি এবার তার স্লোগান বদলাইছে, তারা বলতেছে জয় মা কালী। তবে পশ্চিমবঙ্গে বিজেপির দুর্বলতাই আমরা বলতে পারি প্রকট, কারণ বিজেপির নিজস্ব কোনো বড় মুখ নাই। দলের ভিতরে কোন্দল ব্যাপক রকম তীব্র, এবং বাঙালি সংস্কৃতি এবং পরিচয়ের প্রশ্নে তাদের সাথে একটা দূরত্ব অনেক, এবং সেটা কখনোই মিটে নাই। 2021 সালে মোদি শাহের অতিরিক্ত হস্তক্ষেপ আমরা বলতে পারি উল্টা ফল দিছিল। বাঙালি এক ধরনের আত্মসম্মানে আঘাত পাইছে, এবং এইবার বিজেপি সেই কারণে এই যে তাদের পশ্চিমবঙ্গে আইসা মোদি অজিত শাহের হাজির হওয়া, এটা থেকে তারা সরে আসতে চাইতেছে। বামদের ব্যাপারে খুবই ছোট করে যদি বলি, এইটা এক ধরনের ট্র্যাজেডির গল্প। 34 বছর বাম শাসন করছে পশ্চিমবঙ্গ, এখন তাদের ভোট মাত্র 5%। বামদের ভোট কোথায় গেছে, এই প্রশ্নের সোজাসুজি উত্তর বিজেপিতে। তৃণমূলের বিরোধিতা করতে করতে বাম ভোটাররা বিজেপিতে গেছেন, এবং এই মুহূর্তে এসে মোহাম্মদ সেলিমের নেতৃত্বে যেই নতুন বাম আমরা দেখতে পাচ্ছি, তারা যদিও বলতেছে যে তৃণমূল এবং বিজেপি উভয়ই তাদের শত্রু, এবং শেষ পর্যন্ত তারা সেই বিজেপির দিকেই ঝুঁকতেছে। এবং শেষ পর্যন্ত এটাও সত্য যে বিজেপি ক্ষমতায় আসলে তাদের বিপদই সবচেয়ে বড় হবে, বা তারা সবচেয়ে বড় বিপদে পড়বে। ফলে বামরা হয়তো সেই ভুল থেকে বেরিয়ে আসতে চাইতেছে, কিন্তু এখনও পর্যন্ত তাদের যেই রাজনীতি, সেটা আসলে বিজেপির দিকে ঝুঁকে আছে। যাই হোক, এখন আসল প্রশ্ন হইল মমতা ব্যানার্জি বা তার যে তৃণমূল, সেটাকে আসলেই ক্ষমতায় থাকতে পারবে কিনা। আমি পোলগুলি নানাভাবে বোঝার চেষ্টা করলাম, এবং এক একটা পোল এক এক ধরনের ইঙ্গিত দেয়, এবং পোলগুলি নানাভাবেই আমরা যদি বিচার করি এক এক দিকে ঝুঁকে থাকে, বায়াস থাকে। মোটের উপরে বললে তৃণমূল 3টা কারণে এই নির্বাচনে পুরাপুরি নিরাপদ না। তার প্রথম, নির্বাচন কমিশন নতুন পরীক্ষায় 91 লাখ ভোটার বাদ দিছে, এর প্রভাব কোন দিকে যাবে সেটা বলা যায় না। দ্বিতীয়ত, বাম আর কংগ্রেস মিলাইয়া প্রায় 10% ভোট আছে, তারাও একটা বিশেষ ভূমিকা রাখে। এবং তৃতীয়ত, পশ্চিমবঙ্গে প্রতিযোগিতামূলকভাবেই একটা সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে। তৃণমূল এবং বিজেপি উভয়ই ধর্মীয় পরিচয়ের রাজনীতি করতেছে। ফলে এটারও আসলে গন্তব্য কই তা আমরা বলতে পারবো না। 2024 সালে তৃণমূল রামনবমীকে ছুটির দিন ঘোষণা করছে, বাংলার ইতিহাসে এটা প্রথম। দীঘায় জগন্নাথ মন্দির বানাইছে 250 কোটি টাকা খরচ করে। ফলে তৃণমূল বিজেপিকে রাজনৈতিকভাবে আটকাইতে পারলেও সাংস্কৃতিকভাবে হিন্দুত্বের মাটি আসলে তারা এক প্রকার তৈরি করে দিতেছে। এই 3টা প্রশ্নই ভিন্ন ভিন্ন বিচারে পরিস্থিতি মমতা ব্যানার্জির জন্য আসলেই ঘোলাটে করছে, যা আমরা নিশ্চিতভাবে বলতে পারি না যে মমতা ব্যানার্জি আসতেছেন, কিন্তু টার্ন আউট বলে বা অন্যান্য বিচারে আমরা বলতে পারি যে তিনি আসতেছেন। এবারের নির্বাচনের একটা বিশেষ ইস্যু আমাদের আলাদাভাবে আলাপ করার দরকার আছে। 2025 সালের নভেম্বরে ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গে ভোটার তালিকা সংশোধন শুরু করছে। এটার নাম তারা দিছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা SIR। এই প্রক্রিয়া ভারতের অন্য রাজ্যেও হয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে এইটা একটা ব্যাপক মাত্রায় হয়েছে। এখানে নিপাট সফটওয়্যার ব্যবহার করে ভোটারের কাগজপত্র মেলানো হয়েছে। যদি কারোর নাম এক জায়গায় আরেক জায়গায় একটু অন্যরকম, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যেমন মকবুল শেখ যখন শেখ মকবুল হয়েছে সেটা বাদ, কারো বিয়ার পর নাম বদলাইছে সেটা বাদ, কেউ হজ করে আসার পর হাজি যোগ করছে সেটা বাদ, কারো পরিবারে 5 জনের বেশি ভাই বোন আছে সেটা সন্দেহজনক, সেটা বাদ। ফলে পশ্চিমবঙ্গের যে সংস্কৃতি, সেটা আসলে এই সফটওয়্যার বোঝার সক্ষমতা রাখে না। ফলে আলটিমেটলি 91 লাখ ভোট বাদ গেছে। এই প্রশ্নটা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, কারণ এই 91 লাখ মানুষ আসলে কারা? বিজেপি বলতেছে অনুপ্রবেশকারী, কিন্তু ডাটা বলতেছে এই বাটপড়া মানুষদের 63% হিন্দু এবং 31% মহিলা। এমনকি বিজেপির যে মতুয়া সম্প্রদায়, তাদের ভোটও এখান থেকে হারাইছে। ফলে এই পুরা প্রসেসটাই যে অ্যাকচুয়ালি অনুপ্রবেশকারীদেরকে নিশ্চিতভাবে টার্গেট করতে পারছে তা আমরা বলতে পারি না। ভোটার তালিকা সংশোধনের নামে এখানে মূলত একটা নির্বাচনী ইঞ্জিনিয়ারিং হয়েছে। এইটা ভারতের গণতন্ত্রের জন্য যতটা বিপজ্জনক, তার চাইতে বেশি এইটা বিজেপির নিজের জন্য ব্লান্ডার হইয়া থাকতে পারে। পশ্চিমবঙ্গের মানুষ এই ইঞ্জিনিয়ারিং ভালোভাবে নেয় নাই। ফলে ভোটের প্রথম যেই দফা, সেখানে আমরা দেখলাম যে 92% টার্ন আউট হইল। এইটা বিজেপির বিরুদ্ধেই মানুষের অবস্থান আমরা ধইরা নিতে পারি। এই আলাপ আমি আর বেশি লম্বা করব না। পশ্চিমবঙ্গের নির্বাচনের সাথে বাংলাদেশের সম্পর্কের জায়গাটা ব্যাখ্যা করে আমি আমার আলাপ শেষ করব। প্রথমত, বাংলাদেশ ইস্যু এই নির্বাচনের ভিতরে ঢুকে গেছে তা বলাই বাহুল্য। আমাদের এইখানে বিএনপি সরকার ক্ষমতায় আসার পর তারা যদিও ক্ষমতায় গেছে, কিন্তু জামায়াত
68 সিট পাইছে, এইটা বিজেপি এক ধরনের ব্র্যান্ডিং করতেছে। বিশেষ করে আমাদের সীমান্তবর্তী কিছু জেলায় জামায়াতের সিট পাওয়া তাদেরকে একটা সুবিধা দিছে আমরা বলতে পারি। দ্বিতীয়ত তিস্তা, গঙ্গা এবং চীন প্রসঙ্গ। তিস্তার উপর বাংলাদেশের 2 কোটির মানুষ বলতে পারি নির্ভরশীল। আপনাদের মনে আছে 2011 সালে মনমোহন সিং ঢাকায় আসতেছিলেন, চুক্তি সই করতে শেষ মুহূর্তে মমতা ব্যানার্জি সেটা আটকাইলেন। এরপরে যতবারই আলাপ আলোচনা আগাইছে তিনি সেখানে বাগড়া দিয়েছেন, চুক্তিটা এখনও ঝুইলা আছে। এই বাস্তবতায় তিস্তায় চীনের $100 কোটি বিনিয়োগের প্রসঙ্গটাও একটা কনসার্নের জায়গা, এবং প্রকল্পটা শিলিগুড়ি করিডোরের খুবই কাছে, যেটা ভারতের সবচেয়ে সংবেদনশীল জায়গাগুলোর একটা বাংলাদেশ প্রশ্নে। 1996 সালে গঙ্গা পানি বণ্টন চুক্তি এই বছরের ডিসেম্বরে শেষ হইতেছে, নবায়ন আলোচনা চলতেছে, কিন্তু ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের ভূমিকা ছাড়া চুক্তি সম্ভব না। আর ভারত সম্প্রতি পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি স্থগিত করছে। এই নজির বা এই প্রসঙ্গ গঙ্গা আলোচনার উপর একটা প্রভাব ফেলবে বা ছায়া ফেলতেছে তা বলাই বাহুল্য। ফলে এখানে আসলে যে সমস্যা সেটা আসলে 2টা পথের সমস্যা। মমতা জিতলে তিস্তা আবার ঝুলবে, গঙ্গা চুক্তিতে পশ্চিমবঙ্গের দাবি জোরালো থাকবে। অন্যদিকে বিজেপি জিতলে তিস্তা চুক্তির সম্ভাবনা তাত্ত্বিকভাবে বাড়তে পারে, কিন্তু ঘুষপেটিয়া বয়ান আরও করা হবে, নাগরিকত্ব সংশোধন আইন কার্যকর হবে ইত্যাদি ইত্যাদি, এবং বাংলাদেশের সঙ্গে স্বাভাবিকভাবে উত্তেজনা বাড়বে। 2টা পথের কোনোটাই সহজ না। ফলে আগামী 4 মে আমরা যেই ফলাফলই পাই না কেন, বাংলাদেশের প্রেক্ষিতে আমাদের সেখান থেকে আবার নতুনভাবে আলাপ আলোচনা শুরু করতে হবে। ফলে আগামী 4 মে মমতা ব্যানার্জি আসুক বা যেই আসুক না কেন, বাংলাদেশ প্রশ্ন এখনও আমরা বলতে পারি অসমাধিত। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সঙ্গে।